হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টেকম্যান। তো বন্ধুরা, আপনারা সকলেই হয়তো জানেন যে ওয়ালটন কিন্তু খুবই তাড়াতাড়ি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছে তাদের ওয়ালটন প্রিমো RX8 মিনি। এবং এই স্মার্টফোনটা কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে দারুণ কিছু স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হবে। তো আজকের ভিডিওতে আমরা এই ওয়ালটন প্রিমো RX8 মিনি এই স্মার্টফোনটার সকল স্পেসিফিকেশন যেগুলো একদম 100% কনফার্ম, এছাড়া এই স্মার্টফোনটার ভালো দিক খারাপ দিক, এটা কাদের জন্য ভালো হবে কাদের জন্য ভালো হবে না, এই স্মার্টফোনটার প্রাইস কেমন হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। মিউজিক। তো বন্ধুরা, প্রথমেই যদি আমরা ওয়ালটন প্রিমো RX8 মিনি এই স্মার্টফোনটার লুক এবং ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটার ডিজাইনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই স্মার্টফোনের ফ্রন্টের দিকে থাকছে গ্লাস, যেখানে থাকছে একটা ওয়াটার ড্রপ নচ বা ভি নচ, তো যেটা দেখতে মোটামুটি ভালোই লাগছে। আর যদি ব্যাক সাইডে কথা বলি, তাহলে ব্যাক সাইডে গ্লাস থাকছে, যদিও ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এই স্মার্টফোনটার ব্যাক সাইডে কিন্তু একটু গ্লসি ফিনিশ থাকছে, এবং এই স্মার্টফোনের ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু মোটামুটি বেশ সুন্দরই বলা যায়, এবং এর ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু মোটামুটি একটু প্রিমিয়াম বলা যায়। এরকম ডিজাইন আমরা আগে হুয়াওয়ে এবং অনারের স্মার্টফোনগুলো দেখতাম। তো এই স্মার্টফোনের ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো বন্ধুরা, ডিজাইনের দিক দিয়ে ওয়ালটন প্রিমো RX8 মিনি এই স্মার্টফোনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কারণ এটা একটা এন্ট্রি লেভেল স্মার্টফোন, তারপরেও এটা দেখতে কিছুটা প্রিমিয়াম মনে হয়। এরপরে আমরা যদি এই স্মার্টফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে থাকছে একটা 6.3 ইঞ্চেসের একটা ফুল HD প্লাসের IPS LCD ডিসপ্লে। তো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু খুবই ভালো যে এই স্মার্টফোনে একটা ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকছে, কারণ এটা কিন্তু একটা এন্ট্রি লেভেল স্মার্টফোন, এবং একটা এন্ট্রি লেভেল স্মার্টফোনে কিন্তু ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে মানে আশাই করা যায় না। কিন্তু ওয়ালটন কিন্তু এখানে এত কম প্রাইসের ভিতর ফুল HD প্লাস ডিসপ্লে প্রোভাইড করছে, তো যে জিনিসটা কিন্তু খুবই ভালো। এবং এছাড়াও এই ডিসপ্লেতে থাকছে একটা ভি নচ অথবা ওয়াটার ড্রপ নচ, এবং এই ডিসপ্লেটার সাইজও কিন্তু একদম পারফেক্ট 6.3 ইঞ্চিস, মানে অনেক বেশি বড়ও না আবার ছোটও না, মানে একদম কম্প্যাক্ট বা বলা যায় একদম পারফেক্ট সাইজের। তো বন্ধুরা, সেক্ষেত্রে এই স্মার্টফোনের ডিসপ্লেটা কিন্তু আসলে চমৎকার, কারণ এখানে এত কম প্রাইসের মধ্যে ফুল HD প্লাস রেজলিউশন ডিসপ্লে থাকছে। এরপরে বন্ধুরা, আমরা যদি এই স্মার্টফোনটার ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনে থাকছে একটা 3600 mAh ব্যাটারি, যেটা আমার কাছে অনেক ছোট মনে হয়েছে, কারণ বর্তমানে কিন্তু 8 থেকে 9000 টাকা বা 10,000 টাকা স্মার্টফোনের মধ্যেও কিন্তু আমরা প্রায় 5000 mAh ব্যাটারি পাই, কোথাও কোথাও আমরা 6000 mAh ব্যাটারিও পাই। সেখানে ওয়ালটন এখনো 3600 mAh ব্যাটারি দিয়েছে, যেটা আমার কাছে অনেক ছোট মনে হয়েছে। আমার মনে হয়েছে যে এখানে মিনিমাম তাদের উচিত ছিল 4000 mAh অথবা 4500 mAh ব্যাটারি দেওয়া। তো যাই হোক, ব্যাটারিটা একটু ছোট হয়ে গিয়েছে, কিন্তু এখানে ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকছে, যে জিনিসটা কিন্তু ভালো। এখানে আপনারা ম্যাক্সিমাম 18 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা আপনাদের ফোনটিকে খুবই তাড়াতাড়ি চার্জ করতে পারবেন। তো এই জিনিসটা কিন্তু ভালো লাগলো, এবং এই স্মার্টফোনে কিন্তু Type-C পোর্ট থাকছে, যে জিনিসটাও কিন্তু খুবই ভালো। তো সেক্ষেত্রে এইটা ভালো যে এখানে ফাস্ট চার্জিং থাকছে, Type-C পোর্ট থাকছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এইখানে অনেক ছোট একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। তো আমার মনে হয় ব্যাটারিটা যদি আরেকটু বড় দেওয়া উচিত ছিল। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমরা যদি এই স্মার্টফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনের ব্যাক সাইডে থাকছে 3টা ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেল বা 12 মেগাপিক্সেলের, এরপর থাকছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং থাকছে একটা 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো এই জিনিসটাও কিন্তু আমার কাছে ভালো লাগলো যে এখানে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, কারণ ম্যাক্সিমাম বাজেট স্মার্টফোনে আমরা কিন্তু আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাই না, সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ভালো। এখানে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, এবং এছাড়াও এই স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু সনির ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে। তো যে জিনিসটা কিন্তু খুবই ভালো লাগলো আমার কাছে, এত কম প্রাইসের একটা ফোনের মধ্যে সনির ক্যামেরা সেন্সর, এটা কিন্তু ভাবাই যায় না। এবং এছাড়াও বন্ধুরা, এই স্মার্টফোনে আপনারা সর্বোচ্চ ফুল HD তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি বন্ধুরা ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তাহলে ফ্রন্টের দিকে থাকছে একটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যে জিনিসটাও কিন্তু আমার কাছে ভালো লাগলো। এখানে ফ্রন্টের দিকেও আপনাকে একটু বেশি মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, তার কারণে আপনি ফ্রন্টের দিকেও বেশ ভালো ভালো সেলফি তুলতে পারবেন। তো এই স্মার্টফোনটার ক্যামেরা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এখানে কিন্তু সনির ক্যামেরা সেন্সর থাকছে, তারপর আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, এবং এছাড়াও এই স্মার্টফোনে কিন্তু আপনার 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে এই স্মার্টফোনের ক্যামেরাটা আমার কাছে কিন্তু মনে হয়েছে বেশ ভালো। এরপরে আমরা যদি এই স্মার্টফোনটার র্যাম এবং রম নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনে থাকছে 4GB র্যাম এবং 64GB রম। তো এইটাও কিন্তু ভালো যে একটা এন্ট্রি লেভেল স্মার্টফোন সত্ত্বেও এখানে কিন্তু আপনাকে 4GB র্যাম এবং 64GB রম দেওয়া হয়েছে, তো এইটাও বেশ ভালো একটা বিষয়। এরপরে আমরা যদি এই স্মার্টফোনটার কিছু অন্যান্য ফিচার নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনে থাকছে Android 10, যেটা আমার কাছে একটু খারাপ লেগেছে, কারণ এখন কিন্তু সকল স্মার্টফোনে আমরা Android 11 পেয়ে যাই, সেখানে ওয়ালটন এখনো Android 10 দিচ্ছে। তো এইটা আমার মনে হয় আরেকটু ভালো করা উচিত ছিল। এছাড়া এই স্মার্টফোনে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, 3.5mm হেডফোন জ্যাক, Type-C পোর্ট, ডেডিকেটেড সিম স্লট,
এবং বন্ধুরা এই স্মার্টফোনে কিন্তু একটা সিকিউরিটি স্লাইডার থাকছে, যে জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে একদম এন্ট্রি লেভেল একটা স্মার্টফোনে আমরা কিন্তু এর আগে এরকম সিকিউরিটি স্লাইডার কোনো ফোনে দেখিনি। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগলো। অনেকেই হয়তো জানেন যে OnePlus এর স্মার্টফোনগুলোতে একটা অ্যালার্ট স্লাইডার থাকে, তো এইটা অনেকটা সেরকমই। এই বাটন দিয়ে আপনি কিছু স্পেশাল কাজ হ্যান্ডেল করতে পারবেন। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগলো যে একটা এন্ট্রি লেভেল স্মার্টফোনে ওয়ালটন একটা ডেডিকেটেড বাটন দিয়েছে, যেটা হচ্ছে সিকিউরিটি স্লাইডার। তো এইটা কিন্তু আমাদের সত্যিই খুব ভালো লাগলো। এবং বন্ধুরা এরপরে আমরা যদি এই স্মার্টফোনটার প্রসেসরের নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনে কিন্তু খুবই দারুণ একটা প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 660। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদমই ঠিক শুনেছেন, ওয়ালটনের স্মার্টফোনে প্রথমবারের মতো স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে এবং এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন 660। তো এই প্রসেসরটা কিন্তু বেশ ভালো একটা প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু আমরা এর আগে অনেকগুলো স্মার্টফোনে পেয়েছি, শাওমি, রিয়েলমি, অপো, ভিভো ইত্যাদি কোম্পানির অনেকগুলো স্মার্টফোনে আমরা এই প্রসেসরটাকে পেয়েছি। এই প্রসেসরটা মানে স্ন্যাপড্রাগন 660 একটু পুরনো প্রসেসর, কিন্তু তারপরেও এটা কিন্তু অনেক স্টেবল একটা প্রসেসর এবং অনেক ভালো একটা প্রসেসর। এই প্রসেসরে আপনি কিন্তু যে কোনো কাজ বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। এবং এই প্রসেসরটা হচ্ছে একটা 14 ন্যানোমিটার উপর আর্কিটেক্ট করা একটা অক্টোকোর প্রসেসর, যার ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ, যেখানে আপনারা কর্টেক্স A73 এবং A53 এর কোর পেয়ে যাবেন এবং এতে জিপিইউ থাকছে অ্যাড্রেনো 512। এবং এই প্রসেসরটার অন্তত বেঞ্চমার্ক স্কোরও কিন্তু প্রায় 1.5 লক্ষেরও কিছুটা বেশি। সেক্ষেত্রে এই প্রসেসরটা কিন্তু আসলেই ভালো। এই প্রসেসরে আপনি যে কোনো কাজ ভালোভাবেই করতে পারবেন, মানে নর্মাল ইউজ তো ভালোভাবেই করতে পারবেন, কিন্তু গেমিংও মোটামুটি প্রাইসের মধ্যে বেশ ভালোই করতে পারবেন। যে কোনো গেম আপনারা এতে মোটামুটি ভালোভাবেই খেলতে পারবেন। তো বন্ধুরা প্রসেসরের দিক দিয়ে কিন্তু ওয়ালটন এবার সত্যি খুবই ভালো কাজ করেছে। এই স্ন্যাপড্রাগন 660 প্রসেসরটা একটু পুরনো হতে পারে, সেক্ষেত্রে অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আসলে কিন্তু এই প্রসেসরটা আজও অনেক ভালো। অনেকেই হয়তো বলবেন যে মিডিয়াটেকের যেগুলো জি সিরিজের প্রসেসর সেগুলো তো দিলে ভালো হতো, যেমন G70, G80 সেগুলো দিলে আরো বেশি ভালো হতো। হ্যাঁ, এই কথাটা ঠিক যে হেলিও G70 স্ন্যাপড্রাগন 660 থেকে হয়তো কিছুটা ইমপ্রুভ, কিন্তু তারপর আপনি যদি ওভারঅল সব দিক দিয়ে বিবেচনা করে একটা ভালো প্রসেসরের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু স্ন্যাপড্রাগন সবসময় মিডিয়াটেক থেকে কিছুটা হলেও এগিয়ে থাকে। তো সেক্ষেত্রে স্ন্যাপড্রাগন 660 প্রসেসরটা কিন্তু আজও অনেক ভালো এবং ওয়ালটন প্রিমো RX8 মিনিতে কিন্তু এই প্রসেসরটা ইউজ করা হয়েছে। তো বন্ধুরা এই ছিল ওয়ালটন প্রিমো RX8 মিনি, এই স্মার্টফোনটার সকল কনফার্ম স্পেসিফিকেশন। এখন এই স্মার্টফোনটা ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে এই স্মার্টফোনটা কিন্তু বেশিরভাগ জিনিসই ভালো দিকের মধ্যে পড়বে। যেমন ভালো দিকের মধ্যে প্রথমে রয়েছে এর ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, Type-C পোর্ট, 4GB RAM, 64GB ROM, সনির ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 660 প্রসেসর। মানে বলতে গেলে বেশিরভাগ জিনিসই ভালো দিকের মধ্যেই পড়ে। খারাপ দিকের মধ্যে আমার কাছে দুইটা জিনিস খারাপ লেগেছে। প্রথমত এর ব্যাটারি, যেটা আমার কাছে মনে হয়েছে অনেক ছোট হয়ে গিয়েছে। এটা মিনিমাম 4000 mAh হওয়া উচিত ছিল, কিন্তু তারা এখানে 3600 mAh ব্যাটারি দিয়েছে। এবং আরেকটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই স্মার্টফোনে কিন্তু অ্যান্ড্রয়েড 10 থাকছে, যেটা আমার মনে হয় মিনিমাম অ্যান্ড্রয়েড 11 হওয়া উচিত ছিল। কারণ এখন কিন্তু অ্যান্ড্রয়েড 12 লঞ্চ হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু এখন অ্যান্ড্রয়েড 11 থাকে। সেক্ষেত্রে ওয়ালটনের উচিত ছিল এখানে অ্যান্ড্রয়েড 10 না দিয়ে অ্যান্ড্রয়েড 11 দেওয়া। তো যাই হোক, এই ছিল এই স্মার্টফোনটার সকল স্পেসিফিকেশনের ভালো দিক খারাপ দিক। তো বন্ধুরা এই স্মার্টফোনটার প্রাইস কেমন হবে? তো এই ওয়ালটন প্রিমো RX8 মিনি এই স্মার্টফোনটা কিন্তু বাংলাদেশে খুবই অ্যাগ্রেসিভ প্রাইসিং এ লঞ্চ করা হবে। তো এর প্রাইসটা আপনি ধরে নিতে পারেন ম্যাক্সিমাম 12,000 টাকার মধ্যেই হবে, মানে 12,000 টাকার মধ্যেই আসবে। এবং ভিতর থেকে কিন্তু এমন একটা খবর আসছে যে এই স্মার্টফোনটার প্রাইস নাকি 10,700 টাকা হতে পারে, মানে এই স্মার্টফোনটার প্রাইস নাকি 11,000 টাকার মধ্যে হতে পারে। সেক্ষেত্রে যদি এই খবরটা সত্যি হয় এবং এই স্মার্টফোনটার প্রাইস যদি 11,000 টাকার মধ্যে হয়, তাহলে কিন্তু এটা মানে খুবই দারুণ একটা ডিল হবে। মানে বলতে গেলে 11,000 টাকার মধ্যে এটা বেস্ট একটা স্মার্টফোন হবে, কারণ ওই প্রাইসের মধ্যে ফুল HD প্লাস ডিসপ্লে, সনির ক্যামেরা সেন্সর, ফাস্ট চার্জিং, 4GB 64GB RAM ROM, স্ন্যাপড্রাগন 660 প্রসেসর, এরকম সকল স্পেসিফিকেশন কিন্তু কোনো স্মার্টফোন দিচ্ছে না। সেক্ষেত্রে যদি এই স্মার্টফোনটার প্রাইস 11,000 টাকার মধ্যে হয়, তাহলে কিন্তু এটা বেস্ট একটা স্মার্টফোন হবে। এবং যদি এই স্মার্টফোনটার প্রাইস একটু বেশিও হয়, তাও আপনি ধরে নিতে পারেন 12,000 টাকার মধ্যেই হবে। তো বন্ধুরা এই স্মার্টফোনটা আসলে কাদের জন্য? এই স্মার্টফোনটা আসলে বলতে গেলে সকল টাইপের ইউজারদের জন্যই। মানে আপনার বাজেট যদি 11 থেকে 12,000 টাকার মধ্যে হয় এবং আপনার যদি ওই প্রাইসিং এর মধ্যে বেস্ট একটা স্মার্টফোন দরকার হয়, মানে নর্মাল ইউজ হোক বা গেমিং হোক, তাহলে আপনার জন্য কিন্তু এই স্মার্টফোনটা একদমই বেস্ট হবে। তো এই স্মার্টফোনটা কিন্তু খুবই তাড়াতাড়ি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।